এক হাতে বড় স্টান মোপার, আরেক হাতে প্লাস্টিকের বালতি। বালতির অর্ধেকটা ভরে আছে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে। হাঁটার তালে তালে বালতির পানিগুলো কেমন থই থই করছে। মেইডেন ইরা গম্ভীর মুখে হাঁটছেন লম্বা করিডোর দিয়ে। চোখে মুখে তার এক প্রকার অদ্ভুত শান্ত ভাব। হাতে ভাঁজ করা মোটা তোয়ালে, তার উপর গোটা কতক সোনালি তরলের কাচের শিশি। তার পিছু পিছু ঘর মোছবার সামগ্রী নিয়ে হেঁটে আসছে মিলা, বাড়ির কাজের মেয়ে। দুজনেই চুপচাপ এসে দাঁড়ালো মাহির জন্য বরাদ্দকৃত কক্ষের সামনে। বিশাল আকৃতির কাঠের দরজার দুই পাশে দাঁড়িয়ে আছে দুজন বলিষ্ঠদেহী গার্ড, হাতে রাইফেল, চোখে আটা কালো রঙা রোদ চশমা। মেইডেন ইরা তাদের এখনও দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক ভ্রু গোটালেন। সামান্য গলা খাকারি দিয়ে শুধালেন, ভোর হয়েছে তো সেই কখন? এখন এখানে রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? একটা মৃতলাশ থোড়াই পালাবে। দেহরক্ষী দুজন জবাব দিলেন না। যেখানে মুখ গহ্বরে জিভের উপস্থিতি নেই সেখানে থোড়াই মুখ দিয়ে কথা বেরুবে তাদের। মেইডেন এক মুহূর্ত নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলেন গার্ডদের দিকে। পরক্ষণে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আওড়ালেন, সরে দাঁড়াও, কক্ষ পরিষ্কার করতে হবে। গার্ড দুজন তাই করল। রাইফেল দুটোর নল দুই দিকে ঘুরিয়ে সরে দাঁড়ালো খানিকটা। মেইডেন তৎক্ষণাৎ সঙ্গে করে নিয়ে আসা সামগ্রীগুলো এক হাতে নিয়ে অন্য হাতে আলতো করে কক্ষের বিশাল দরজাটা সশব্দে ঠেলে দিলেন। মুহূর্তেই বিরাট দরজাটা কেমন ক্যাচ ক্যাচ শব্দ তুলে খুলে গেল দুই দিকে। মেইডেন পা বাড়ালেন কক্ষে। পিছু পিছু মিলাও ঢুকল। পানিতে অর্ধপূর্ণ বালতিটা শব্দ করে মেঝেতে রেখে মেয়েটা কেমন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল। এমনিতেই গায়ে মাংসের উপস্থিতি বেশ কম মিলার, ফ্যাকাশে চোখ মুখ। দেখলে মনে হবে মেয়েটা বোধহয় দিনের পর দিন না খেয়ে আছে। তার তুলনায় বালতির ওজনটা যেন বরাবরই বেশি। ওদিকে মেইডেন কুচকানো চোখে পুরো কক্ষে নজর বুলাচ্ছেন। আশ্চর্য, কোথাও রক্তের উপস্থিতি নেই কেন? আর শরীর, মাহি মেয়েটার শরীরটাই বা কোথায়? ইরা এবার উদ্বিগ্ন হলেন। তখনই হাতের জিনিসপত্র মিলার হাতে জোরপূর্বক ধরিয়ে দিয়ে পা বাড়ালেন এদিক ওদিক। বিশালাকার কক্ষ নয়, এ যেন একটা ছোটোখাটো প্লে কোর্ট। এন্টিক আসবাবপত্রে সাজানো রুমটায় আলাদা এক সৌন্দর্য বিদ্যমান যেন। মেইডেন চিন্তিত মুখে খাটের নিচ থেকে শুরু করে বাথরুম অবধি সবটা খুঁজে খুঁজে দেখলেন, কিন্তু না, মেয়েটার নিথর দেহ কোথাও নেই। ওদিকে মিলাও পুরো ঘরময় নজর বুলিয়ে যাচ্ছে। তবে হঠাৎই তার দৃষ্টি আটকালো অদূরের ডিবানে, যেথায় কেউ হয়তো গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে আছে। মিলা হাত ভর্তি জিনিসপত্র নিয়ে এগোয় কয়েক কদম। ভয়ার্ত মেয়ে ক্ষণে ক্ষণে ঢোক গিলছে বেশ। সে আবার বিধ্বস্ত শরীর দেখতে পারে না। এ নিয়ে এই বাড়িতে কতজনের বিধ্বস্ত শরীর এলো গেল, তবে কখনো সেসব নিজ চোখে পরখ করেনি মিলা। করলেন আবার বমি করতে করতে জান যায় মেয়েটার। কিয়ৎক্ষণ বাদেই মিলা পা থামায় ডিবানের কাছে। কাপা কাপা ডান হাতটা একটু একটু করে এগিয়ে নেয় ডিবানে পড়ে থাকা মাহির দিকে। বুকটা বেশ ধড়ফড় করছে তার, দৃষ্টি হচ্ছে এলোমেলো। না জানি এক্ষুনি কি না কি দেখতে হয় তার। এসব ভাবনায় ডুবে থেকেই মিলার হাতটা থেমে গেল হঠাৎ। ভয়ে জমে গেল শরীর। সে তখনই চাপা স্বরে ডাকল মেইডেনকে। মেইডেন, মেইডেন। অত বড় কক্ষ, এরকম পাখির কিচিরমিচির কি আর অত সহজে শোনা যায়? মিলা তখন গলার স্বর আরেকটু উঁচু করল। টলমলে চোখে ঘাড় বাঁকিয়ে ডাকল, মেইডেন, কাম সুন। মেয়েটা এখানে পড়ে আছে। এতক্ষণে বোধহয় কানে ডাক পৌঁছালো ইরার। মানুষটা ছিলেন বাথরুম জোনে। মিলার ভয়ার্ত কণ্ঠ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ছুটে এলেন তিনি।
জিজ্ঞাসু দৃষ্টিতে মিলার পানে তাকাতেই মিলা হঠাৎ ইশারা করল ডিবানের দিকে। ইরা তখনই নজর ফেললেন ডিবানে। দেখলেন ওই তো, গায়ে কাপড় মুড়িয়ে মেয়েটা পড়ে আছে সেখানে। ইরা আর দেরি করলেন না। তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে এসে এক লহমায় মাহির গা থেকে ব্ল্যাঙ্কেট সরালেন তিনি। পর মুহূর্তেই মাহিকে অমন অক্ষত অবস্থায় দেখে দুজনেই কেমন চমকে উঠলেন। অবাক দৃষ্টিতে একে অপরের মুখ চাওয়াচাই করলেন এক আধবার। মেইডেন ইরার মুখ থেকে আচমকাই অস্ফুটে বেরিয়ে এলো, ইটস ইম্পসিবল। মনস্টারের সাথে রাত কাটিয়েও এই মেয়ে অক্ষত আছে কিভাবে? মিলাও একই রকম চিন্তায় চিন্তিত। তার সূক্ষ্ম নজর এবার দেখছে মাহির নিঃশ্বাসের ওঠানামা। তখনই সে কেমন ঢোক গিলে মেইডেনের উদ্দেশ্যে বলে ওঠে, মেইডেন, ও তো মরেনি, ওই যে দেখো, ও নিঃশ্বাস নিচ্ছে। তার মানে? কথাটা শেষ করতে পারেনি মিলা। তার আগেই মেইডেন ছুটলেন নিজ হাতে পরখ করতে। তড়িঘড়ি করে মেঝেতে হাঁটু মুড়ে বসলেন মধ্যবয়সী। ডান হাতের তর্জনী এবং মধ্যমা একসঙ্গে ঠেকালেন মেয়েটার নাকের সামনে। যেই দেখলেন মাহির নিঃশ্বাস সত্যিই চলছে, অমনি মানুষটা কেমন হতবাক হয়ে গেলেন। হতবাকতায় হতবম্বের ন্যায় কেবল আওড়ালেন, অসম্ভব, অসম্ভব। এর আগে মনস্টারের ক্ষুধা মেটাতে গিয়ে কেউ তো বেঁচে ফেরেনি। তাহলে এই মেয়ে বেঁচে গেল কিভাবে? কিভাবে ফিরল অক্ষতভাবে? প্রাডা ওকে দেখেও না খেয়ে থাকলো কিভাবে? কিভাবে 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 সম্ভব? শেষেরটুকু চিৎকার দিয়ে বলে উঠলেন মেইডেন। পাশ থেকে মিলাখানি কেঁপে উঠল এহেন চিৎকারে। অথচ ঘুমন্ত মাহি এখনও ঘুমাচ্ছে। ইরার অমন গলা ফাটা চিৎকারও তেমন হেলদোল নেই মেয়েটার। ইরা নিজেকে সামলালেন কোনো মতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে খানিকক্ষণ পরখ করতে লাগলেন মাহিকে। শুকনো মুখ, ঠোঁট দুটোই কালশিটে দাগ স্পষ্ট। বোধহয় ফেটে গেছে কয়েক জায়গা। ঘন কালো চুলগুলোয় জট বেঁধে যাচ্ছে তাই অবস্থা। স্লিভলেস গাউনের এক পাশ দিয়ে উন্মুক্ত মেয়েটার বাম পা। ইরা সেদিকে নজর ঘুরালেন। দেখলেন মেয়েটার উরুতে ধারালো আঁচড়ের গভীর ক্ষত। আপাতত রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে বোধহয়। ইরা বিচক্ষণ মানুষ। বয়সটা তো আর এমনি এমনি হয়নি তার। যথেষ্ট অভিজ্ঞতা নিয়েই বুঝলেন মেয়েটার উপর দিয়ে কাল নিশ্চয়ই ঝড় গিয়েছে। হয়তো খুব বড়সড় না হলেও খুব ছোটও নয়। ইরার মায়া হলো কিনা কে জানে। তার চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব। তিনি আলতো করে হাত উঁচিয়ে ছুঁয়ে দিতে লাগলেন মাহির গাল। তবে পর মুহূর্তেই মাহির গালের তীব্র উষ্ণতায় হাতটা কেমন ছিটকে সরিয়ে নিলেন তিনি। এ কি? মেয়েটার সারা গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ইরা তৎক্ষণাৎ বিচলিত হলেন। দুই হাতে মাহির উষ্ণ গতরখানা ঢাকতে ঢাকতে মিলাকে আদেশ ছুড়লেন, তাড়াতাড়ি ডক্টরকে নিয়ে এসো যাও। মিলা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে চলে গেল ঘর ছেড়ে। বাড়িতেই ডক্টর আছে, মহিলা ডক্টর। এখানকার মানুষদের যিনি সবসময় সেবা দিয়ে থাকেন। খোঁজ নিলে জানা যাবে এই মহিলাও হয়তো কোনো না কোনোভাবে মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতা। এদিকে মেইডেন ইরা মাহির মুখ পানে তাকিয়ে থেকে কেমন হতাশায় ডুবে গেলেন পরক্ষণে। ছোটোখাটো মিষ্টি দেখতে মেয়েটার কথা চিন্তা করে মনে মনে আওড়ালেন, তোমাকে যেহেতু প্রথম রাতে মারেনি, তার মানে তোমার কপালে আরও ভোগান্তি আছে মেয়ে, হয়তো সবার চেয়ে বেশি। পিটপিটিয়ে চোখ মেলছে মাহি। মাথাটা কেমন ভার হয়ে আছে তার। শরীরটা বুঝি আর নড়ছে না তার। টানা 2 দিন না খেয়ে পড়ে থাকলে থোড়াই শরীর চলবে। মাহি ধীরে ধীরে চোখ দুটো পুরোপুরি খুলল। এমনিতেই চশমা ছাড়া দূরের জিনিস খুব স্পষ্ট দেখে না সে। তার উপর প্রেশার ফল হওয়ায় সম্মুখে সকল ভিজুয়ালস যেন এখনও ঝাপসা তার চোখে। তবুও সে তাকিয়ে রইল সম্মুখে। পায়ের কাছে বসে আছে কেউ।
একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মাহি তার মুখ দেখেনি স্পষ্ট, তবুও মেয়েটা কেমন ভাঙা ভাঙা কাতর স্বরে ডাকল, আম্মু। মেইডেন ইরার বুকটা বুঝি হু হু করে উঠল। মাহির সামনে এলেই কেন যেন নিজেকে সামলানো দায় হয়ে পড়ে তার জন্য। আজও হচ্ছে তাই। তার মতন অমন গম্ভীর মুখ মানুষটাও যেন মাহির মুখে আম্মু ডাক শুনে নিজেকে সামলাতে বড্ড অপারগ। এদিকে মাহি ফের নিজের ভাঙা কণ্ঠে আওড়ায়, আম্মু, কখন এলে? মাথাটা খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? আমার পেটে বড্ড খিদে লেগেছে। কাল থেকে এক ফোঁটা পানিও খেতে পারিনি। যদি পারো এক লোকমা খাবার খাইয়ে দেবে। আমি উঠতে পারছি না, শরীর ব্যথা করছে, সহ্য হচ্ছে না কিছু। মেইডেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তখনই ছুটে এসে বিছানায় পড়ে থাকা মেয়েটাকে এক লহমায় নিজের বুকে তুলে নিলেন। শক্ত হাতে জাপটে ধরে মাথায় হাত বুলাতে লাগলেন। এদিকে মাহি পরম শান্তিতে চোখ মুদেছে। মেইডেনের নরম বুকে মুখ লুকিয়ে হঠাৎ করেই হু হু করে কেঁদে ওঠে মেয়েটা। ইরা উদ্বিগ্ন হলেন ফের। হকচকিয়ে মাহিকে বুক থেকে তুলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? মাহি ঠোঁট কামড়ে কাঁদছে, যেন তার উপচে পড়া কান্নাগুলো খুব একটা বাইরে না বেরোয়। তবে কান্নারা কি আর বাদ মানে? তারা ঠিকই ঠিকরে বেরিয়ে আসছে চোখ থেকে। মাহি কাঁদতে কাঁদতেই হেঁচকি তুলে বলে, তুমি আমার আম্মু নও। আমার আম্মুর গায়ের ঘ্রাণ নেই তোমার গায়ে। তার মানে আমি এখনও এই নরকেই আটকে আছি, মরিনি এখনও। কেন মরলাম না আমি? আমি তো আর সহ্য করতে পারছি না এসব, সত্যিই পারছি না সহ্য করতে। মেইডেন ইরার কণ্ঠরোধ হয়েছে এই পর্যায়ে। মেয়েটাকে কি সান্ত্বনা দেবেন তিনি, যিনি কিনা নিজেই বিগত 10টা বছর ধরে এই জেলখানায় আটকে আছেন? ইরা নিজের ভাবাবেগ খুব একটা বুঝতে না দিয়ে খানিক গলা খাকারি দিলেন। ইস, গলার কাছটা যা ব্যথা করছে না। মনে হচ্ছে এই বুঝি কেউ 2 হাতে শক্ত করে চেপে ধরেছে কণ্ঠ। ইরা সময় নিয়ে বললেন, ওঠো তুমি, একটু ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। বলেই তিনি চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই পেছন থেকে তার বাম হাতের কবজি টেনে ধরে মাহি। ইরা থমকালেন, ঘাড় বাঁকিয়ে তাকালেন পরক্ষণে। ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মাহি কান্না থামিয়ে কেমন ইতস্তত করছে। ইরার ধরে রাখা হাতটা ছেড়ে দিয়ে ঘামে চপচপে দুর্বল শরীরটা কোনো মতে উঠে বসেছে বিছানায়। ওদিকে ইরা এখনও অপেক্ষামান উত্তরের আশায়। মাহি বেশ সময় নিয়ে বলল, আসলে আমার কাছে পরার মতো কোনো কাপড় নেই। মেইডেন মুচকি হাসলেন এহেন কথায়। খানিক এগিয়ে এসে আলতো করে হাত রাখলেন মাহির মাথায়। নরম কণ্ঠে আওড়ালেন, ব্যাস, এইটুকুই? আমি আরও ভাবলাম কি না কি। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি কিছু কাপড় নিয়ে আসছি তোমার জন্য। তুমি চাইলে ততক্ষণে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেওয়ার প্রিপারেশন নিতে পারো। মাহি সামান্য মাথা কাত করে। মেইডেন তখন আলতো হেসে চলে গেলেন কক্ষের বাহিরে। মাহি রয়ে শয়ে বিছানা থেকে নামার প্রয়াস চালায়, কিন্তু শরীরের তীব্র ব্যথায় পা অবধি নাড়াতে পারছে না মেয়েটা। তার উপর গাটা হুট করে এত ঘামল কেন কে জানে। এরকমটা তো হয় সাধারণত জ্বর ছাড়লে। এর মানে কি তারও জ্বর এসেছিল? কই, সে তো কিছু টের পেল না। মাহি বেশ কষ্টে নিজের পা দুটো নাড়ালো কোনো রকম। সময় নিয়ে মেঝেতে পা দুটো বিছিয়ে উঠতে গেলেই বিপদ ঘটল আরেকটা। অনেকক্ষণ শুয়ে বসে থাকায় পা দুটো অবশ হয়ে গিয়েছে তার। এখন ধরেছে ঝিঝি। ইস, এখন কিভাবে নড়বে সে? মাহি চুপচাপ বিছানায় বসে রইল কিয়ৎক্ষণ। পা দুটো খানিক স্থির হতেই উঠে দাঁড়ায় ফের। এবার হাঁটতে পারছে কোনো রকম।
একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাও ব্যাপার না, হাঁটতে তো পারছে, এই অনেক। মাহি খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল ঘরের একপাশের পুরোটা দেয়াল জুড়ে থাকা জানালার নিকট। সেথায় বিছিয়ে রাখা ছোট্ট একটা কাউচ। মাহি চুপচাপ এসে বসল সেথায়। জানালা দিয়ে হালকা উঁকি দিয়ে বাইরে তাকাতেই এক মুহূর্তের জন্য হাঁ হয়ে গেল মেয়েটার মুখ। অদূরের বাগানটা দূর থেকে কি সুন্দর দেখাচ্ছে। চেরি ব্লসমটির নিচটা কেমন গোলাপি রঙে সেজেছে দেখো। বেসামাল বাতাসের তীব্র দুলুনিতে উঠছে ফুলের পাপড়িগুলো। একবার উঠছে সোজাভাবে, আরেকবার উঠছে টর্নেডো আকারে। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল কেমন। এর আগে কখনো চেরি ব্লসমটি সচক্ষে দেখার সুযোগ হয়ে ওঠেনি তার, যার দরুন এই প্রথমবার এহেন দৃশ্য দেখে মনটা ভরে উঠেছে। মাহির কৌতূহলী মন একবার চাইল চেরি ব্লসমটি বাগানের নিচে গিয়ে দাঁড়াতে, তবে শরীরের এহেন বেগতিক অবস্থায় কিভাবে নামবে সে। মাহি নিজের মনে উত্থাপিত হওয়া এরূপ তীব্র ইচ্ছেটা কোনো মতে দমিয়ে রাখল। পরক্ষণে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। এরই মধ্যে ঘরে এসে হাজির মেইডেন, হাতে এক সেট সাদা কালো মিশেলের কাপড়। তিনি এগিয়ে এসেই খানিক অস্বস্তি নিয়ে বললেন, আসলে তোমার মাপ অনুযায়ী কোনো কাপড় নেই আমার কাছে, তবে এগুলো পেয়েছি, যা একটা সময় মিলা পরত। ওর এখন আর এসব সাইজে হয় না, তাই ভাবলাম তোমাকে। আচ্ছা, তুমি কি এগুলো পরবে? মেইডেনের এহেন ইতস্তততা স্বাভাবিক। মাহি কিয়ৎক্ষণ কাপড়গুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে কেমন আহত হাসল। হাত বাড়িয়ে কাপড়গুলো নিতে নিতে আওড়াল, এখন অত পছন্দ অপছন্দ দেখিয়ে লাভ আছে? পড়তে যেহেতু হবে সেহেতু অত কথা বাড়িয়ে লাভ নেই। মাহি চলে গেল ওয়াশরুমে। পেছনে দাঁড়িয়ে থাকা ইরা কেমন ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে তিনিও চলে গেলেন ঘর ছেড়ে। সদ্য গোসল সেরে বেরিয়েছে মাহি। মাথা ভর্তি ভেজা চুলগুলো থেকে চুইয়ে পড়ছে পানি। ছোটোখাটো গায়ে জড়িয়েছে লম্বা এক সাদা কালো মিশেলের গাউন, যা গড়িয়েছে মেয়েটার পা থেকে বেশ নিচে অবধি, স্পর্শ করেছে মেঝে। মাহি এক হাতে জামাটার একাংশ চেপে ধরে এগুচ্ছে ধীর পায়ে। একে তো শরীর ব্যথা, তার উপর এত লম্বা গাউন। উফ, এ যেন জ্বালার উপর জ্বালা। মাহি কোনো মতে জামা ধরে ধরে এসে থামল ঘরের বড় ভ্যানিটি টেবিলের সামনে। টেবিলের উপরে দেয়ালের সঙ্গে ফিট করে রাখা বিশাল এক গোলাকার আয়না। তার সামনে দাঁড়িয়েই মাহি তাকায় নিজের পানে। আহারে, মুখটার সে কি করুণ অবস্থা তার। ঠোঁট দুটো ফেটে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। কপালের একপাশে পড়েছে কালশিটে দাগ। ফর্সা কণ্ঠায় দাগ বসেছে নখের আঁচড়ের। জমেছে বিরাট ক্ষত। দুই গালে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ। নিজের এহেন রূপ আয়নায় দেখে মুখটা কেমন ভার হয়ে গেল মাহির। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। মনে মনে ভাবল, আর ঠিক কতদিন এই জ্বালা সইতে হবে আমার? আর কতদিন ওই নরপিচাসটার অত্যাচার সহ্য করতে হবে আমার? আমি কি আদৌ কোনো দিন রেহাই পাবো ওর হাত থেকে? ভাবতে ভাবতেই মাহি হঠাৎ টের পেল তার পেটে গুড়গুড় শব্দ হচ্ছে। এখন তো পাকস্থলীয় বোধহয় ডেকে বলছে, এবার দয়া করে একটু খাবার খাবই। মাহির ক্ষুধা বাড়ছে তরতর করে। সে তৎক্ষণাৎ উদ্যত হলো বাইরে বেরোতে। তবে কক্ষের বাইরে একটুখানি উঁকি দিয়ে যেই না দেখল দুয়ারের দুই ধারে দাঁড়িয়ে আছে সশস্ত্র বডিগার্ড, অমনি বেচারির পা দুটো জমে গেল যেন। এখানে পাহারাদার দিয়ে রেখেছে তার জন্য। ওই লোক কি তবে ভাবছে সে পালিয়ে যাবে? মাহি আর ভাবতে পারল না। এই মুহূর্তে ক্ষুধার চোটে বুক ফেটে যাচ্ছে তার। যেভাবেই হোক একটু হলেও খাবার খেতে হবে, তাই যেই ভাবনা সেই কাজ। মাহি মনে মনে একরাশ সাহস সঞ্চয় করে পা বাড়ায় কক্ষের বাহিরে। চোখ দুটো কুঁচকে ঘর ছেড়ে বেরিয়ে যেই টের পেল বডিগার্ড দুজন তাকে কিছুই বলছে না,
অমনি চোখ দুটো পিটপিট করে খুলল মাহি। সম্মুখে তাকাতেই এক দফা ঝটকা খেলো যেন। এ কি, বডিগার্ড দুজন অমন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে কেন? এতক্ষণ তো ঠিকই মাথা উঁচিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাহলে এখন আবার কি হলো? মাহি ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকায়। এত বড় করিডোর, তাও আবার গোলাকার, কোন দিক দিয়ে নামবে সে? গতকাল এসেছিল কোন পথে তাও তো ভুলে গিয়েছে মেয়েটা। মাহি কেমন অসহায় ভঙ্গিতে গার্ড দুটোকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, নিচে নামার পথটা কোন দিকে? জিভ না থাকা গার্ড দুটো কীভাবে কথা বলবে? মাহি থোড়াই জানে তারা কথা বলতে পারবে না। তাই তো ক্ষুধার্ত মেয়েটা বিরক্ত হয়ে তখনই ঘুরে এসে দাঁড়ালো গার্ডদের সামনে। কিন্তু ওমা, গার্ড দুটো মেয়েটার উপস্থিতি টের পেয়ে তখনই পিঠ ঘুরিয়ে দাঁড়ালেন। মাহি আশ্চর্য বনে গেল যেন। লোক দুটো তাকে দেখে মুখ লুকালো কেন? সে কি দেখতে খুব ভয়ঙ্কর নাকি? মাহি তেতে গিয়ে যেই না কিছু বলতে যাবে, অমনি গার্ডদের মধ্যে থেকে একজন হাত উঁচিয়ে বাঁদিকে ইশারা করল। মাহি বুঝল ওদিকেই রাস্তা। মেয়েটা কেমন গাল বাঁকিয়ে বিড়বিড় করতে করতে এগুলো সেই পথে। ভূত, ভূত, চেঁচাচ্ছে সিদ্ধার্থ। মাহিকে হুট করে সামনে দেখে ভয়ে তটস্থ বেচারা। কানে হেডফোন গুজে চোখ বুজে হাঁটছিল সে। কেন যেন চোখ দুটো হালকা মেলতেই সামনে পড়ল মাহি। দুই হাতে গাউন উঁচিয়ে এগুচ্ছে মেয়েটা। তাকে দেখেই জড়সড় সিদ্ধার্থ একের পর এক প্রলাপ জুড়েছে। ভূত, ভূত। মাহি হতবম্ব। হতবাক চোখে এক দফা নিজের দিকে চোখ বুলালো। সে আবার ভূত হলো কবে থেকে? এই লোক কি পাগল হয়ে গেল নাকি? মাহি খানিকটা এগিয়ে আসতে নিলেই ভয়ে পিছু ছুটল সিদ্ধার্থ। দৌড়ে গিয়ে লুকালো করিডোরে রাখা বড় নারী ভাস্কর্যটির পেছনে। দুই হাত দিয়ে মাহির দিকে দূর দূর করতে করতে শুধালো, সুখ, সুখ, যা ভাগ, যা ভাগ। মাহি এবার তিক্ত বিরক্ত, মেজাজ দেখিয়ে আওড়ায়, কী সব যাতা বলছেন আপনি? আমি ভূত হতে যাব কেন? সারা রাত চিৎকার করতে থাকায় গলা ভেঙেছে মাহির। কণ্ঠ শোনাচ্ছে ইঁদুরের চিকচিকের মতো। সেই কণ্ঠকে ভূতের কণ্ঠ ভেবে আরেক দফা ভয়ে চেঁচিয়ে ওঠে সিদ্ধার্থ। দুই হাত জোর করে বলতে থাকে, হে ঈশ্বর, হে ভগবান, রক্ষে করো প্রভু, রক্ষে করো। অল্প বয়সে মরে যাওয়া মেয়েদের অতৃপ্ত আত্মা থেকে রক্ষে করো আমার মতো হ্যান্ডসামকে। এখনও তো আমার বিয়েও হলো না। মাহি হাসবে নাকি কাঁদবে কে জানে। সিদ্ধার্থের অমন বেয়াক্কেলি কথাবার্তায় না হেসে থাকাটাও বড় ভাবনার বিষয়। মাহি কিছুটা এগিয়ে এলো, হালকা হেসে বলল, আমি ভূত নই। সিদ্ধার্থ বোধহয় একটু আধটু বিশ্বাস করল কথাটা। ভাস্কর্যের পেছনে লুকিয়ে থেকেই স্নিগ্ধ গলায় আওড়ালো, তুমি মরণী কালকে রাতে। এহেন কথায় মেজাজ চটল মাহির, দাঁত হয়ে গেল কটমট। মেয়েটা তখনই কপালে গোটা কতক ভাঁজ ফেলে ঝাঁজ দেখিয়ে বলল, কেন মরতে যাব শুনি? সিদ্ধার্থ এবার বেশ সিরিয়াস। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে সত্যিই বেঁচে আছে। তার মানে মনস্টার তাকে মারেনি। কিন্তু কেন? এর আগে তো এই প্যালেসে এমনটা কখনো হয়নি। তবে আজ কেন? মেয়েটা কি তবে স্পেশাল কেউ? ওর মাঝে কি স্পেশাল কিছু আছে তবে? সিদ্ধার্থ রয়ে সয়ে বেরিয়ে এলো ভাস্কর্যের পেছন থেকে। মাহির থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে সন্দিহান গলায় বলল, গলা ভাঙল কিভাবে? মাহির মুখটায় সঙ্গে সঙ্গে নেমে এলো রাজ্যের আধার। চোয়াল হলো শক্ত। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ায়, কপালে ছিল বলে। শত হলেও এই কপালে মির্জার সায়ন মুগ্ধ নামক অভিশাপ লেপটেছে বলে কথা। সিদ্ধার্থ ঠোঁট গোল করে শব্দ তুলল। খানিক মাথা নাড়িয়ে জানতে চাইল, বাই দ্য ওয়ে,
এই মির্জার সায়ন মুগ্ধটাকে। তড়িত বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহি। হতবাক কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, কে আবার? যাকে সবাই মনস্টার বলে। এবার যেন আকাশ থেকে পড়ল সিদ্ধার্থ। চোখে মুখে তার লেপ্টে গিয়েছে একরাশ অবাকের ছাপ। সে কেমন হতবাক কণ্ঠে বলে, কিন্তু মনস্টারের নাম তো মির্জা সায়ন মুগ্ধ নয়, ওনার নাম তো অধীর রায়। ভ্রুগোটায় মাহি হতবম্বের ন্যায় বলে, কি বলছেন? তিনি তো আমাদের সবার কাছে পরিচয় দিয়েছিল মুগ্ধ নামে। সিদ্ধার্থ এবার মাথা চুলকাচ্ছে। মেয়েটার কোনো কথাই যেন ঘটে ঢুকছে না তার। কী সব মির্জা ফির্জা বলছে। সিদ্ধার্থ খানিক চোখ শুরু করে তাকায় মাহির পানে। অবিশ্বাসের কণ্ঠে বলে, তুমি সত্যি ভূত নও তো? মাহি হেসে ফেলল। নিজে থেকেই নিজের ডান হাতটা বাড়িয়ে ধরল সিদ্ধার্থের দিকে। বলল, চাইলে পরখ করে দেখতে পারেন। সিদ্ধার্থ আলতো হেসে হাতটা ধরতেই যাবে অমনি একখানা শক্তপোক্ত হাত এসে তখনই চেপে ধরল মাহির বাড়ন্ত হাত। অতঃপর চোখের পলকে মেয়েটাকে এক হ্যাচকা টানে নিয়ে এলো নিজের কাছে। ঘটনা প্রবাহ এত তাড়াতাড়ি ঘটল, মাহি এবং সিদ্ধার্থ দুজনেই বুঝি হকচকাতে অবধি পারল না। মাহি তড়িৎ মাথা উঁচিয়ে দেখে সে আপাতত মুগ্ধর বুকের কাছে দাঁড়িয়ে আছে বেশ নিবিড়ভাবে। মুগ্ধ তার হাতটা এত শক্তভাবে চেপেছে না, মনে হচ্ছে হাতটা বুঝিয়েই খুলে পড়বে কবজি থেকে। ওদিকে সিদ্ধার্থ কেমন ভয়ার্ত ঢোক গিলে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। মুগ্ধ নামক গম্ভীরমুখ পুরুষ তার দিকে তাকিয়ে আছে অগ্নিদৃষ্টিতে। হালকা খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালটা তীক্ষ্ণ হয়ে আছে ব্লেডের ন্যায়। দাঁতগুলো কিরমির করছে, যার শব্দ বেশ কানে যাচ্ছে সিদ্ধার্থের। ওদিকে মাহি মোচড়াচ্ছে। নিজের হাতখানা ছাড়ানোর ব্যাপক প্রয়াস চালাচ্ছে মেয়েটা। তবুও লাভের লাভ যেন হলোই না, উল্টো ব্যথা বাড়ল হাতের। মুগ্ধ তখন দাঁত কিরমির করে কঠিন গলায় মাহিকে বলল, গো টু ইউর রুম রাইট নাও। বলেই মুগ্ধ ছেড়ে দিল মাহির হাত। শক্ত মুখে দুই হাত পকেটে গুজতেই মাহি ফিরল তার দিকে। ঘাড়তারামি করে বলল, আমি নিচে যাব, ক্ষুধা পেয়েছে আমার। ঘরে যা, মেড নিয়ে আসবে। মুগ্ধের শক্ত কথাতেও শুনল না মাহি। উল্টো ঘাড়তারামি করে ঠায় দাঁড়িয়ে রইলেই মেজাজ খিসল মুগ্ধের। তখনই সুদর্শন যুবক এগিয়ে এসে মাহির ডান হাতটা ঘুরিয়ে পেঁচিয়ে ধরল মেয়েটার পিঠের সঙ্গে। মাহি কোকিয়ে উঠল ব্যথায়। চোখ মুখ কুচকাতেই তার চোয়াল শক্ত করে আঁকড়ে ধরে মুগ্ধ। রাগে গজগজ করতে করতে আওড়ালো, আরেকবার ওই জিভ দিয়ে আমার অবাধ্যতা করার দুঃসাহস কর। তোর ওই জিভ কেটে রাস্তার কুত্তাকে খাওয়াবো আমি। নিচে যাওয়ার খুব শখ, তাই না বান্দির মেয়ে? তাহলে কাছে আয়, কোলে তুলে এখান থেকেই ফুটবলের মতো ছুঁড়ে মারি নিচে। তখন শুধু নিচে নয়, একেবারে উপরে সহ পৌঁছে যাবি। আঁতকে ওঠে মাহি। খানিক ফোপাতেই তাকে ছেড়ে দিল মুগ্ধ। দুই হাত ফের পকেটে গুজে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, গো ব্যাক টু ইউর রুম নাও। মাহি তাই করল। দুই হাতে গাউনটা ধরে দৌড়ে চলে গেল নিজের কক্ষের দিকে। এদিকে সে আড়াল হতেই সিদ্ধার্থ আলগোছে কেটে পড়তে চাইলেই আচমকা তার গলা চেপে ধরে মুগ্ধ। বেচারা সিদ্ধার্থ হতবম্ব। শক্তিশালী পুরুষ তার গলা চেপে তাকে ধীরে ধীরে উপরে তুলছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানুষটার ঘাড়ের রগগুলো কেমন মোটা হয়ে গেছে, ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে দেখো। সিদ্ধার্থ যখন নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুটছে, ঠিক তখনই মুগ্ধ কেমন হিংস্র হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, আমার শিকারের দিকে হাত বাড়ানো তো দূর, নেক্সট টাইম জাস্ট চোখ তুলে তাকালেও তোর কলিজা টেনে ছিঁড়ে নিয়ে আসবো, ইউ ব্লাডি অ্যাসহোল। একদম মেরে ফেলবো তোকে, মাইন্ড ইট।